হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, ভালো থাকবে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। গত গত ক্লাসে আমি একটা চ্যাপ্টার করেছিলাম বর্গ ও বর্গমূল। মনে করে দেখো, এটা করেছিলাম এবং ওই চ্যাপ্টার থেকে আমি তোমাদের শুধু বর্গটা করিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি বর্গমূলটা করাবো। দ্যাট ইজ ফ্রম স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। আমরা শুধু স্কোয়ারটা করেছি, আজকে আমরা করবো স্কোয়ার রুট। ওকে, তো বর্গমূলের মধ্যে কী কী আছে, বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়, কী কী ধরনের পদ্ধতি এখানে আছে, আমরা আজকে ওই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাসটা আমরা আলোচনা করব। তো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং তোমাদের খাতার মধ্যে এগুলো উঠিয়ে নাও এবং পরবর্তী সময় জন্য ঘরে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো চলো আমরা ক্লাসে শুরু করি। আজকে টপিক হচ্ছে আমাদের বর্গমূল আর স্কোয়ার রুট। ক্লাসটা শুরু করার আগে বা টপিকগুলো আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই যে বর্গমূলটা আসলে কেন আমরা করতে চাই বা কোন কোন কাজে আমাদের লাগে বর্গমূলটা। ওকে, এখানে তো আমি একটা বর্গক্ষেত্রের ছবি এঁকেছি, দ্যাট ইজ স্কোয়ার। এটা কি, এই বর্গক্ষেত্রে কি তোমার ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন কোশ্চেন দিয়ে বলবে এটার বাহু কত নির্ণয় করো, দ্যাট ইজ সাইড আমাদের নির্ণয় করতে হবে, দ্যাট ইজ কি বাহু। ওকে, তো ইট ইজ এ স্কোয়ার অ্যান্ড এরিয়া ইজ গিভেন 100 সেন্টিমিটার স্কোয়ার, উই হ্যাভ টু ফাইন্ড হোয়াট ইজ দ্য মেজার অফ সাইড। সাইড কত হবে আমাদের বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা ব্যবহার করব, এরিয়া সূত্রটা। তো বর্গক্ষেত্রের সূত্রটা কী ছিল মনে আছে? বাহু স্কোয়ার। এখানে দেখো আমরা লিখলাম ক্ষেত্রফল ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র ছিল কি বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার ইকুয়াল টু 100। তো আমরা বাহুকে কী ধরবো, এ ধরে নেব, তো সব এ হয়ে যাবে। তো এই যা কী লিখবো, এ স্কোয়ার ইকুয়াল টু 100, দেন এ ইকুয়াল টু, যখন আমাদের এদিকে স্কোয়ারটা উঠিয়ে দেবো তখন আমরা এদিকে একটা এরকম একটা চিহ্ন ব্যবহার করি। এই যে চিহ্নটা, এটা হচ্ছে তোমার কি বর্গমূলের চিহ্ন। অর্থাৎ এখানে যে কথা প্রসঙ্গটা বলতেছিলাম, যদি আমরা বাহু বা এর মান যদি বার করতে হয় তাহলে আমাদের এরকম একটা সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে যার বর্গ হচ্ছে 100। কি বলতে চাইছি বুঝতে পারছো তোমরা? আমি আবার বলে দিচ্ছি, আমাদের এই বর্গক্ষেত্রে বাহু নির্ণয় করার জন্য আমাদের এরকম একটি সংখ্যা নিয়ে ভাবতে হবে যার বর্গ হচ্ছে 100। তাহলে সংখ্যাটা কী হবে? 10, বিকজ 10-এর বর্গ মানে 10 স্কোয়ার কত হয়? 100। তাহলে এখানে 100 হচ্ছে 10-এর বর্গ, আর যদি ঘুরিয়ে বলি তাহলে 10 হবে 100-এর বর্গমূল। তো দ্যাট ইজ এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, তো এখানে এরকম ধরনের কোশ্চেনে যখন দেওয়া হয় তখন আমরা কি বর্গমূলটা কাজে লাগাতে হয়। ওয়ান মোর এক্সাম্পল লাইক দিস। এখানে তো একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই যে বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই যে বাহুটা এটা দেওয়া নেই, আমরা এই বাহুটার মান বার করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা সূত্র দিয়েছিলেন, মনে হয় যে সূত্রটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে তুমি এটাকে লম্ব ধরো, এটাকে ভূমি ধরো, এটাকে অতিভুজ ধরো, দ্যাট ইজ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তো আমরা কী লিখতে পারি পিথাগোরাস সূত্র অনুসারে? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার।
ওকে, তো এখানে আমরা কী করবো, এক্স এর মান বার করবো। টেন স্কোয়ারকে বাংলা হচ্ছে 100, এইট স্কোয়ার বাংলা হচ্ছে 64, প্লাস 64 যখন সে সাইড চেঞ্জ হবে লেফট থেকে রাইটে যাবে তখন হয়ে যাবে মাইনাস, তাহলে 100 মাইনাস 64। দেখো আমরা আবার ওই রকম একটা স্টেজে চলে আসলাম যেখানে আমরা আবার এরকম একটা সংখ্যা নিয়ে ভাবতে হবে যার বর্গ হচ্ছে 36। যদিও এটা ভেরি সিম্পল, তোমরা জানো 6 ইন্টু 6 দ্যাট ইজ 6 স্কোয়ার, এগুলো 36। তাহলে আমরা কী ভাবছি এখানে, যে সংখ্যাগুলো নিয়ে ভাবছি ওই সংখ্যাগুলোর বর্গ 36 বা 100 এরকম নিয়ে ভাবছি। আর যদি ঘুরিয়ে বলি যে 36 এর বর্গমূল কত হবে 6, 100 এর বর্গমূল কত হবে 10। তো এখানে আমরা এক্সগুলি কী লিখতে পারি, 6 সেন্টিমিটার। তো এরকম যে ফিল্ডগুলো আছে, ক্ষেত্রগুলো আছে, ওইখানে আমরা কি বর্গমূল এবং বর্গগুলো কাজে লাগাবো। ওকে, এবার চলো আমরা ডিফারেন্ট মেথড দিয়ে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় কোনো একটা সংখ্যার, এগুলো আমরা এখন আলোচনা করছি। বর্গমূল নির্ণয়, ঠিক আছে, বর্গমূল নির্ণয় আমরা কীভাবে করবো। বেসিক্যালি আমরা জানি এটা তোমরাও জানো যে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 10 স্কোয়ার ইকুয়াল টু 100। এখানে দেখো আমি বলতে পারি না যে 4-এর বর্গমূল 2, 25-এর বর্গমূল 5 মানে 5, আর 100-এর বর্গমূল 10। তাহলে কী লিখতে পারি, 4-এর বর্গমূল তো ঠিক আছে। তো দেখো আমি লিখতে পারি 25 বর্গমূল 5, 100-এর বর্গমূল 10, এইভাবে লিখতে পারি। তো এরকম তোমার স্কোয়ার করার পর যেভাবে আসে তোমরা এইভাবে তোমরা কি বর্গমূল লিখতে পারো। তো এখানে বর্গমূলের একটা সাধারণত আমরা চিহ্ন ব্যবহার করি, যেটা আগে এক্সাম্পল বলেছিলাম। তো বর্গমূলের যে চিহ্নটা, মানে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন তুমি বর্গমূল নির্ণয় করবে, ওই নির্ণয় করার সময় তুমি এই চিহ্নটা ব্যবহার করবে, ঠিক আছে। কিন্তু সংখ্যাটা ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, তাহলে তোমরা এটা কি বর্গমূল তুমি নির্ণয় করতে পারবে। আর এরকম যখন চিহ্ন দেওয়া থাকে তখন এই জায়গায় কিন্তু একটা সংখ্যা থাকে। বেসিক্যালি সংখ্যাটা তোমার হয় বর্গমূলের ক্ষেত্রে সংখ্যাটা 2 থাকে, মানে 2 আমাদের লিখতে হয় না, সেগুলো আমরা লিখি না, কিন্তু 2 এর বেশি যদি হয় তখন লিখতে হয় লাইক দিস। এই যে সংখ্যাটা এটাকে বলা হয় অর্ডার অফ দ্য রুট। এখানে অর্ডার যদি 2 হয় ইউ ডোন্ট নিড টু রাইট, বাট ইট ইস মোর দেন 2 দেন ইউ হ্যাভ টু রাইট দ্য অর্ডার। এটার জন্য ঘনের মধ্যে আমরা ব্যবহার করি এরকম করে 4, 5, অর্থাৎ এখানে 2টার সংখ্যা এক জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, এখানে 3টা থেকে একটা বেরিয়ে আসবে, এখানে 4টা থেকে, এখানে 5টা থেকে, এরকম করে হয়। ওকে, তাহলে আমরা কি করব, বর্গমূলের জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করব। এবার নেক্সট টপিক যাচ্ছি। টপিকটা হচ্ছে বারবার বিয়োগের মাধ্যমে বর্গমূল নির্ণয় ইউজিং রিপিটেড সাবট্রাকশন। আমরা রিপিটেড সাবট্রাকশনের মাধ্যমে কি, এটা একটা মেথড বা প্রসেস বলতে পারো, এই পদ্ধতি ব্যবহার করে আমরা কি বর্গমূল নির্ণয় করতে পারি। দুটো এক্সাম্পল নিচ্ছি। আমি 25 এবং 49 দুটো ছোটো সংখ্যায় নিলাম, বললাম যে এই পদ্ধতি ব্যবহার করে এদের বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করব। তো এই ক্ষেত্রে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কি করব, যে আমাদের অযুগ্ম সংখ্যাগুলো আছে যেমন 1, 3, 5, 7, 9 এক্সেট্রা, এই সংখ্যাগুলোকে আমরা কি পরপর 1 বাই 1 করে সাবট্রাক্ট করতে থাকবো, এবং যেই ধাপে যেই স্টেপে গিয়ে শূন্য হবে ওই অত নম্বর স্টেপকে ধরা হবে এটার বর্গমূল। তো আমি তোমাদের একটা এক্সাম এই 25টা এই কোশ্চেন নাম্বার 1টা করে দেখাচ্ছি যে কীভাবে করতে হয় এই পদ্ধতি ব্যবহার করে ইউজিং রিপিটেড সাবট্রাকশন। এখানে প্রদত্ত সংখ্যাটা ছিল কি 25। আমি একবার নাম্বারটি একটু লিখে নিচ্ছি কী কী করতে হয়। এই যে
অযুগ্ম সংখ্যাগুলো লিখেছি, অড নাম্বারসগুলো লিখেছি 1 3 5 7 9 11, এই সংখ্যাগুলি আমরা কিন্তু মাইনাস করব, এখানে কোনো জোড় বা ইভেন নাম্বার আসবে না। তাহলে ফার্স্ট আমরা কী করবো, 25 মাইনাস 1, ইট ইজ 24। নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ, 24 মাইনাস 3, 21। থার্ড স্টেপ, 21 মাইনাস 5, 16। নেক্সট স্টেপ, 16 মাইনাস 7, 9। তো আমরা কিন্তু 1 করেছি, 3 করেছি, 5 করেছি, 7 করেছি। নেক্সট আমরা কত মাইনাস করব, 9। তো হিয়ার বিয়োগফল হচ্ছে 9 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রতি ধাপে ধাপে এই যে বিয়োগফলগুলো পেয়েছি, বিয়োগফল থেকে কি প্রত্যেকটি অযুগ্ম সংখ্যা আমরা বিয়োগ করেছি যে সিরিয়ালে যে অযুগ্ম সংখ্যা নিয়েছিলাম। ওকে, তো আমরা ডিফারেন্স থেকে কি অড নাম্বারগুলো সাবট্রাক্ট করেছি। কত নম্বর স্টেপে কি আমরা 0 হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে কি আমাদের আনসারটা হয়েছে কি 0। এরপর আমাদের করা দরকার নেই। তো যতটা ধাপ আমরা নিয়েছি ওই ধাপের সংখ্যাটাকে বলা হয় এটার বর্গমূল। তো কীভাবে লিখব, therefore √25 ইকুয়াল টু 5। ফিফথ স্টেপ ওর পঞ্চম ধাপ, এই কারণে 5। যদি 6 স্টেপ হতো তাহলে 6, যদি 9 স্টেপ হতো তাহলে 9। তো লাইক দিস ওয়ে, এই যে 49টা এটা তোমরা ঘরে করবে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। ওকে, ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। দুটো এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা। আমরা দুটো নাম্বার নিয়ে নিলাম, 196, 6400। এই দুটো নাম্বারকে আমরা কী করব, মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কি বর্গমূল নির্ণয় করব। চলো 1 বাই 1 স্টার্ট করি। তো মৌলিক উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয়, আমরা কি এরকম স্টেপ ওয়াইজ ডিভাইড করব। কি মৌলিক সংখ্যা দিয়ে, প্রথমে মৌলিক সংখ্যাগুলো কী কী, 2 3 5 7। তো প্রথমে আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে কমপ্লিট হলে 3 দিয়ে, 3 দিয়ে কমপ্লিট হলে 5 দিয়ে, 5 দিয়ে কমপ্লিট হলে 7 দিয়ে, লাইক দিস ওয়ে। তো 2 দিয়ে করলে হচ্ছে কত, 9 2 18, 98। আবার 2 দিয়ে 49, 7 দিয়ে 7 7 যা। সো দেয়ারফোর 196 ইকুয়াল টু, তাহলে 196 লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7। এখানে দেখো, এখানে 2 এক জোড়া এসেছে, এখানে 7ও কি এক জোড়া এসেছে, তো জোড়া হিসেবে কিন্তু এসেছে। তো দেখুন আমরা লিখবো দেয়ারফোর, এখন তো আমরা বর্গমূলের চিহ্ন ব্যবহার করে দিয়েছি, কত 196। যখন বর্গমূলের চিহ্ন আমরা ব্যবহার করে দেবো তখন যে এক জোড়া থেকে একটা করে আসবে। তাহলে এখান থেকে নামবে একটা 2, এখান থেকে নামবে একটা 7। তাহলে 2 ইন্টু 7 কত হলো 14। তাহলে 196 এর বর্গমূল তোমার হলো 14। ভেরি ইজি। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে প্রথম আমরা 2 দিয়ে স্টার্ট করব, 3200, again 2 1600, again 2 800, again 2 400, again 200, again by 2 100, again by 2 50, again by 2 25, again by 5 and 5. তো see the factorization, আমরা 2 দিয়ে করেছি, এখানে অবধি 2 দিয়ে এসেছে, তারপর 3 দিয়েও হয় না, 5 দিয়ে করেছি। তাহলে আমরা এবার লিখবো এখানে therefore, তাহলে দেখো এখানে কয়টা করে এসেছে, যদি আমরা এখানে বর্গমূল দিয়ে দিই ডাইরেক্ট, তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, আমরা 4 পেয়ার 2 পেয়ে গেছি, আর 1 পেয়ার পেয়ে গেছি 5। তাহলে প্রত্যেকটি জোড়া থেকে কি একটা করে চলে আসবে। তো এখান থেকে 1, একটা 2 আসবে, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 5। এখন এই নাম্বারগুলো আমরা কি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি 4টা 2 আছে, 1 2 3
4 5 এখন নাম্বারটা মাল্টিপ্লাই করে দাও 2 টু 4 4 টু 8 আর এখানে 10 আছে 80 তো 80 হলো তোমার কি 6400 বর্গমূল or square root okay this way we can find square root of different numbers so this method is called prime factorization or মৌলিক উৎপাদক ক্লিয়ার এই মৌলিক উৎপাদক or prime factorization এটা এরকম একটা প্রসেস or মেথড এটা তোমার অনেক জায়গায় অনেক কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে ওকে চলো নেক্সট কোশ্চেন এখন আমাদের নেক্সট যে টপিকটা হচ্ছে দীর্ঘ ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা ইউজিং লং ডিভিশন মেথড এই মেথডও তোমার কি আমরা করতে পারি তো অ্যাকচুয়ালি এই মেথডটা আমরা কেন এনেছি প্রথম যে মেথড ছিল মৌলিক উৎপাদক অর প্রাইম ফ্যাক্টরাইজেশন ওই পদ্ধতিটা ওই মেথডটা সাধারণত ছোটো ছোটো নাম্বারের জন্য তোমার ঠিক আছে যখন নাম্বার অনেকটা বড় হয়ে যায় তখন ওই মৌলিক উৎপাদক করে বার করতে গিয়ে মাঝখানে আমাদের অনেক সময় স্লিপ বা মিস্টেক হতে পারে সেই কারণে ওইখানে তোমার খুব তাড়াতাড়ি করা যায় না টাইমও তোমার অনেকটা বেশি লাগছে এবং তোমার মিস্টেক হওয়ার চান্স বেশি থাকে বাট ইফ ইউ ইউজ দিস ওয়ান দ্যাট ইজ দ্য লং ডিভিশন মেথড তো এই মেথড তুমি যদি করে যাও তাহলে ইট ইজ ভেরি ইজিয়ার টু ইউ এবং খুব তাড়াতাড়ি তুমি করে নিতে পারবে এবং বিগ নাম্বার বড় বড় নাম্বার অনেকগুলো ডিজিট 5 ডিজিট 6 ডিজিট 7 ডিজিট 8 ডিজিট নাম্বার তোমরা ইজিলি করতে পারবে যেটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে সহজে করতে পারবো না ক্লিয়ার তো এই পদ্ধতিটা একটা ইম্পর্টেন্ট পদ্ধতি তোমাদের অবশ্যই ভালো করে জানা থাকতে হবে আমি কয়েকটা এক্সাম্পলে দেখাচ্ছি এখানে আমি দুইটা এক্সাম্পল নিয়েছি 4096 আর হচ্ছে 16384 তো এখানে দেখো এটা যদিও তুমি মৌলিক উৎপাদক সাহায্য করতে পারো তবে আমি এই পদ্ধতি দেখাচ্ছি কারণ এটা তো অনেকটা বড় নাম্বার মৌলিক উৎপাদক করা যাবে কিন্তু সময় লাগবে বেশি তো আমরা এখানে ভাগ পদ্ধতি দিয়ে করব তো আমি এটা প্রথম করছি প্রথম আমরা কি এভাবে সাজিয়ে নেব এখানে একটু জায়গা রাখবে যেন কি সংখ্যাটা লেখা যায় এখানে তোমার কি করব লেখার পর আমরা এটাকে জোড়া হিসেবে ভাগ করব কি হিসেবে জোড়া হিসেবে এটা একটা জোড়া হয়ে গেল এটা একটা জোড়া হয়ে গেল আমি প্রমিনেন্ট করে দিলাম ওকে অনেক সময় জোড়া হয়ে সিঙ্গেল নাম্বার থাকতে পারে তখন সিঙ্গেল থাকলেও সিঙ্গেল হিসেবে থাকবে জোড়া না হলেও কোনো অসুবিধা নেই এখন দেখো এই যে প্রথম যে জোড়াটা আছে কত 40 এই যে 40 সংখ্যাটা তোমরা দেখতে হবে এটা কোন সংখ্যার বর্গের ইকুয়াল অথবা লেস অথবা কম তো আমরা যদি দেখি 40 সংখ্যাটা এই যে সংখ্যাটা যদি দেখি এটা 6 স্কোয়ার থেকে বড় কিন্তু 7 স্কোয়ার থেকে কি ছোট কোনো সংখ্যার বর্গ 40 হয় না তাহলে এটা যদি আমি ধরি তাহলে 6 স্কোয়ার থেকে তোমার বড় হয়ে যাচ্ছে 7 স্কোয়ার থেকে তোমার কি ছোট হচ্ছে তো আমি এখানে বলতে পারি যে 6 এর বর্গ 40 থেকে কম অর্থাৎ 6 যদি করি বর্গ করি 6 ইন্টু 6 36 36 কি 40 থেকে কম হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি যেটা তোমার কম হবে ওইটাকে আমরা প্রথমে সিলেক্ট করব অর্থাৎ এখানে 6 দিয়ে ডিভাইড করব এখানে আমরা 6 লিখে নেব 6 ইন্টু 6 36 অর্থাৎ 6 এর বর্গটা এখানে বসে গেল 36 এবার সাবট্রাক্ট করো 10 থেকে 6 কাটা 4 ক্যারি 1 4 minus 4 0 হয়ে গেল নেক্সট ব্রিং ডাউন নেক্সট পেয়ার দ্যাট ইজ 96 এখন আমার নাম্বার হয়ে গেল 496 এটা হয়ে গেল আমার কি নেক্সট ডিভিডেন্ড মানে পরের ধাপের জন্য হয়ে গেল ভাজ্য অর ডিভিডেন্ড এখন এটাকে ভাগ করার জন্য আমি কি দিয়ে ভাগ করব বা সংখ্যাটা কি নেব তার জন্য কি করতে হবে এই উপরে যেমন 6 পেয়ে গেছি এই 6 সংখ্যাটা ডাবল কি হবে এখানে আসবে আন্ডারস্টুড তাহলে 6 এর ডাবল কত হলো 12 শেষ হয়নি এখন এই 12 এর সঙ্গে এই জায়গায় আমরা কি করতে হবে এটা নাম্বার সিলেক্ট করে বসাতে হবে যে ডিজিটটা আমরা এখানে বসাবো ওই ডিজিট দিয়ে কি পুরো সংখ্যাটাকে মাল্টিপ্লাই করতে হবে ওকে তো এখানে কি হয়েছে তো লাস্টে কি আছে 6 তো 6 এর জন্য সাধারণত কি কি ডিজিট থাকে
আইদার 4 অর 6। আমরা পড়েছিলাম যে কোনো সংখ্যার লাস্টের অঙ্ক যদি 1, 3, 4, 6 হয় তাহলে ওই সংখ্যার বর্গ করলে কত হবে লাস্টে, এরকম আমরা পড়েছিলাম। তো 6 বেসিক্যালি 4 বা 6 দিয়ে আসে। তো এখানে আমরা কী করবো, প্রথমে 4 দিয়ে ট্রাই করবো, তারপর 6 দিয়ে করবো। তো আমরা কী করছি, গ্রাফিক করি। এখানে আছে 1, 2, তাহলে এই জায়গায় বসালাম 4 এবং পুরো নাম্বারটাকে আমরা কি 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তুমি যে ডিজিটটা সিলেক্ট করবে ওই ডিজিট দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো 4 4 যা 16 6 ক্যারি 1 4 2 8 প্লাস 4 9 4 1 যা 4। আমরা কত পেয়েছি 496। এই জায়গায় 496 আছে। তাহলে এখানে কি আমি যেটা সিলেক্ট করেছিলাম 4 কারেক্ট। তো এই 4 তুমি এখনও লিখে দেবে, এগুলো 496। এবার দেখো 496 মাইনাস 496 দ্যাট ইজ 0। আমাদের আর স্টেপ করতে হবে না, এখানে স্টপ হয়ে গেছে। তাহলে 4096কে তুমি যদি বর্গমূল নির্ণয় করো, therefore root over 4096 ইকুয়াল টু এটার আনসার হয়ে যাবে 64। উপর আমরা কি পেয়েছি 64। তো এটা হলো তোমাকে দীর্ঘ ভাগ পদ্ধতি ও লং ডিভিশন মেথড। তো এই মেথড দিয়ে তুমি কি বড় বড় সংখ্যারও তুমি কি খুব সহজে তাড়াতাড়ি বর্গমূল নির্ণয় করতে পারবে। আমরা ওয়ান মোর এক্সাম্পল আছে, ওইটা আমরা করবো এখন। দেখো এটা আমি আগের মতো সেম এটার মতো সাজিয়ে নিলাম। এখন আমরা কি করব, পেয়ার মানে জোড়া বানাবো। 8 আর 4 মিলে এক জোড়া, 6 3 মিলে এক জোড়া, আর 1 তোমার সিঙ্গেল, এখানে জোড়া নেই। এবার দেখো 1 বলেছিলাম কোন সংখ্যার বর্গের ইকুয়াল অর কাছাকাছি। 1 তো 1 এর বর্গের ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা এখানে 1 এ নিতে পারবো। তাহলে 1 1 1 1 যা 1, 1 থেকে 1 মাইনাস 0 লিখতে হবে না। ব্রিং ডাউন নেক্সট পেয়ার দ্যাট ইজ 63। এখন পরের স্টেপে যে ডিভিডেন্ড তোমরা পেয়ে গেলে 63। এখন 63কে ভাগ করার জন্য, ডিভাইড করার জন্য আমাদের কি কোথা থেকে আনবো, ওইখান থেকে। ওইখানে আমরা কী পেয়েছিলাম 1, তাহলে এখানে 1 এর ডাবল হয়ে আসবে 2। এবার এখানে যে সংখ্যাটা বসাবো এটা দিয়ে কি সবটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে আমরা কি করলাম, প্রথমে 2 বসালাম 44, যদি 3 নেই তাহলে হয় 69। তাহলে কোনটা সুইটেবল হবে 44, 69 বেশি যাচ্ছে। তাহলে আমরা এখানে নেব 2, তাহলে এখানেও 2 বসে যাবে দ্যাট ইজ 44। মাইনাস করো 30 minus 4 9 carry 1 5 1, bring down next pair that is 84। এবার দেখো আমরা উপরে যে নাম্বারটা পেয়েছি আপ টু এই স্টেপ, এই ধাপ পর্যন্ত আমরা কত পেয়েছি, এখানে পেয়েছি আমরা কিন্তু 12 পেয়েছি। এখন তোমার এই সংখ্যাটাকে ভাগ করার জন্য আমরা ডিভিজর মানে ভাজক কোথা থেকে আনবো, এখান থেকে। এখন 12 এর ডাবল এ তোমার এখানে আসবে দ্যাট ইজ 24। এবার 24 এর সঙ্গে একটা সংখ্যা বসাতে হবে, যা বসাবো এটা দিয়ে তোমার মাল্টিপ্লাই করব, দেখবো এই সংখ্যাটা আসে কিনা। তো লাস্টে কি আছে এখানে 4। তো 4 এর জন্য আমরা কি নিতে পারি, আইদার 2 বা 8। যদি লাস্ট ডিজিটে 2 বা 8 থাকে তাহলে তার বর্গের লাস্ট ডিজিটে 2 বা 4 আসবে। তাহলে এখানে 2 নিলে অনেকটা ছোট হয়ে যাবে, আমরা 8 দিয়ে ট্রাই করি। তো 2 4 8 into 8, it is a 64 carry 6 48 plus 6 54, 64 carry 6 32 plus 6 38 carry 3 19। হ্যাঁ 8 যদি নিই আমরা তাহলে 8 এর সঙ্গে যদি 8 নিয়ে 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসছে 1984 1984 0। তাহলে এখানে কত নিয়েছি আমরা, কি 8 নিয়েছিলাম, তাহলে আমরা এখানে কি 8 বসাবো। তাহলে উপরে আমরা কত পেয়েছি 128, দিস 128। দ্যাট মিনস ইউ ক্যান রাইট দ্য স্কোয়ার রুট অফ 16,384 equal to 128। Therefore, square root of 16384 equal to 128। Clear? So this way you can find square root of big numbers. Okay? তো তোমরা ঘরে এই মেথডটা অ্যাপ্লাই করে যে টেক্সচুয়াল বা এক্সারসাইজে অনেকগুলো কোশ্চেন আছে তোমরা ঘরে অবশ্যই করবে। ক্লিয়ার? তো
তো আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোনো একটা সংখ্যার বর্গমূল বার করার পর ওই বর্গমূলের মধ্যে কয়টা ডিজিট থাকবে, মানে কয়টা অঙ্ক থাকবে, ঠিক আছে? তুমি বর্গমূল নির্ণয় না করে কী করে বার করবে? ঠিক আছে, ধরো তোমার এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, ফোর ফোর এইট নাইন আমি একটা নাম্বার নিলাম। এবার এটা বর্গমূলটা বার করে দেখি কয়টা অঙ্ক আসে বা কয়টা ডিজিট আসে। জোড়া করে নিলাম। 44 মধ্যে তোমার 6 যাচ্ছে, 6 6 36, 14 থেকে 6 কাটা 8, ক্যারি 1 ম্যাচ, ব্রিং ডাউন নেক্সট পেয়ার 89, এখানে 6-এর ডাবল আসবে 12, এখানে আছে 9, 9 তোমার আসে আইদার 3 অথবা 7 দিয়ে, তোমরা এখানে 7 নিলে পারফেক্ট হবে, নিলাম 7, তাহলে হবে 8 8 9 ইকুয়াল টু 0। তো দেয়ারফোর 4 4 8 9 ইকুয়াল টু 67। এই যে 4489 সংখ্যাটা, এটার বর্গমূল কত পেলাম? 67। এখানে দেখো কয়টা ডিজিট আছে, এখানে ডিজিট আছে তোমার 4টা, আর এটা যে বর্গমূল পেয়েছি এখানে কয়টা ডিজিট আছে? 2টা। তো এরকম যদি কোশ্চেন আসে বলবে যে এরকম মেথডে না করে জাস্ট নাম্বারটা দেখে তুমি কি করে বলতে পারবে এটা কয়টা ডিজিট আছে কি না? এর জন্য কি আমাদের এটা ছোট্ট একটা ফর্মুলা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এন হচ্ছে নাম্বার অফ ডিজিট ইন দ্য নাম্বার। যে সংখ্যাটা দেওয়া থাকবে তার মধ্যে কয়টা তোমার ডিজিট আছে বা অঙ্ক আছে, এটা হবে এন। এবার যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যার মধ্যে তুমি ধরো এখানে আছে 4489, এখানে এন এর মান কত, কয়টা আছে এখানে ডিজিট? 1 2 3 4, তাহলে এন মান হবে 4। 4 মানে কি? যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে তোমার এই ফর্মুলা ইউজ করবে n/2, ওকে। আর যদি অযুগ্ম হয়, ধরো এখানে আরেকটা ডিজিট ছিল, তাহলে 5, তাহলে হবে n+1/2। তাহলে এই এন এর মানটা দিয়ে তুমি বলতে পারবে কয়টা করে তোমার অঙ্ক বা ডিজিট থাকবে এটার বর্গমূলে। আমরা যদি এই এক্সাম্পলটা নিই 4489, 4489 ক্ষেত্রে এন এর মান তোমার হচ্ছে 4, তাহলে ডিজিট কত হবে? n/2, দ্যাট ইজ 4/2 ইকুয়াল টু 2। এই 2 দেখো এটার সঙ্গে মিলেছে কিনা। আমরা তো এখানে বর্গমূল নির্ণয় করে দেখেছিলাম 2 এসেছিল, তাহলে আমরা যদি এই জায়গাটা না করে জাস্ট নাম্বারটা দেখেই তোমরা বলতে পারবে কয়টা ডিজিট থাকবে। কিভাবে? এই শুধু ফর্মুলাটা দিয়ে। তাহলে যুগ্মর ক্ষেত্রে তোমরা n/2 ব্যবহার করবে, অযুগ্ম হলে n+1/2 ব্যবহার করবে। ইজিলি তোমরা বলতে পারবে উইথাউট এনি ক্যালকুলেশন। ক্লিয়ার? এবার পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে, ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দেবে, কোশ্চেন দিয়ে বলবে যে এই সংখ্যাটার সাথে কোন সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরকম পরীক্ষায় ভাগ দেওয়াতে পারে, কোন সংখ্যাটা যোগ করলে বা বিয়োগ করলে ভাগ করলে, গুণ করলে বা ভাগ করলে তোমার সংখ্যাটা এটা তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো তোমরা এরকম যখন হবে, যখন ইন কেস অফ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, তখন তোমরা কি দীর্ঘ ভাগ পদ্ধতি ব্যবহার করবে। আর ইন কেস অফ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন তোমরা কি করবে? ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা দেখেছিলাম ওইটা তোমরা ব্যবহার করবে। তো এই পদ্ধতি ব্যবহার করে তোমরা ইজিলি বার করতে পারবে ওই সংখ্যাটার সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে বা কত দিয়ে ভাগ করলে বা কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের কোশ্চেন এক্সামে থাকতে পারে। তোমরা এই মেথডগুলো ইউজ করে ঘরে এগুলো প্র্যাকটিস করবে। আর এক্সারসাইজে বা টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওইগুলো তোমরা ঘরে নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো স্টুডেন্টস আমি ক্লাসটা আজকের জন্য এখানে শেষ করছি। বাই বাই এভরিওয়ান।